করুণাময়ী পর্ব 42। চারদিকে নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে, আর প্রিয়ার নিঃশ্বাসের শব্দ। হাসানের বুকে শুয়ে অতীতে ফিরে যায় প্রিয়া। একদিন নদীর পাড়ে বসেছিল তারা। হাসান প্রিয়ার হাতটা শক্ত করে ধরে বলল, এই হাতটা কি সারা জীবন আমাকে ধরতে দেবে প্রিয়া? লজ্জায় মাটিতে তাকিয়ে আছে প্রিয়া। লাজুক স্বরে বলল, এটা কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে আমিও সারা জীবন তোমার হাত ধরে থাকবো। যদি আমি চাই তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। আমাদের ভালোবাসা দিয়ে অসম্ভবকে সম্ভব করে সব কিছু জয় করে নেবে। প্রিয়া নরম স্বরে বলল, এমন করে বলো না, এমনিতেই তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। আচ্ছা হাসান, সত্যি কি আমরা একসাথে বাঁচতে পারবো? আমাদেরকে আলাদা হতে হবে কি আছে তোমার আমার ভাগ্যে? হাসান কাঁদা কাঁদা স্বরে বলল, তোমাকে ছাড়া আমি মরে যাব। অনুরোধ করছি, অন্য কারো হয়েও না। প্রিয়া শক্ত করে হাসানের হাত ধরে, তুমি মরে গেলে পৃথিবীতে আমি বেঁচে থেকে বা কী করব? যদি মরতে হয় আমরা একসাথে মরবো, যাতে কেউ কষ্ট না পায়। মরার আগে আমরা চিঠি লিখবো। হাসান প্রশ্ন করলো, কে লিখবে প্রিয়া? আমরা মরে যাওয়ার পর আমাকে যেন তোমার ঠিক বা পাশে কবর দেওয়া হয়। হাসান একটু চুপ থেকে বলল, এরকম কিছুই হবে না প্রিয়া। আমরা একসাথে বাঁচবো, আমাদের ছোট একটি ঘর হবে। সেই ঘরে বাচ্চাদের আওয়াজে মুখরিত থাকবে, সুন্দর একটি ভালোবাসার পরিবার হবে। প্রিয়া চোখ খুলে অতীত থেকে ফিরে আসে, হাসানের বুকে শুয়ে বলছে, আমাদের ঘর বাঁধা হলো না, বাচ্চা হলো না, নিয়তি আমাদের হাতে তোমার মৃত্যু লিখেছিল। হাসানের বুক থেকে উঠে তার কপালে চুম্বন করে, প্রিয়া তুমি যখন নিয়ে আমার বেঁচে থাকা বৃথা, বলেছিলাম তো আমরা একসাথে মরবো। প্রিয়া উঠে দাঁড়ায়, টেবিল থেকে কাগজ কলম নিয়ে লেখা শুরু করে, হে আল্লাহ, কি এই ভালোবাসার রহস্য যদি জানতাম। কেন আমি হেরে গেলাম? কেন আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল? হে আল্লাহ, কেন আমার হৃদয় এমন পাথর হয়ে গেল? এত নির্দয় আমি কখন হয়ে গেলাম? হে আমার প্রাণপ্রিয় ভালোবাসা, আমার স্বপ্নের পুরুষ, তোমাকে ছাড়া আমার এই হৃদয় অশান্ত। পরিবারকে হারিয়ে যখন আমি দুঃখের সাগরে ডুবে যাচ্ছিলাম, তুমি তখন হাত বাড়িয়ে নতুন জীবন দিয়েছ। প্রতিটি মুহূর্ত আমাকে সুখের স্মৃতি দিয়েছ। বাধার সাথে যুদ্ধ করে দুজনকে ভালোবেসেছি, সুখের স্বপ্ন দেখেছি, অসংখ্যবার কল্পনায় ভালোবাসার ঘর সাজিয়েছি। তুমি আমার নিঃশ্বাসে মিশে গেছো, আত্মার গভীরে রয়ে গেছো। আমার প্রিয় হাসান, তোমাকে যে হাতে বিষ খাইয়েছি, আমার সেই হাত পচে যাক। বলেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মৃত্যু হলে দুজনে একসাথে মরবো। ক্ষমা করো পৃথিবী, আমি আমার ভালোবাসাকে হত্যা করেছি। আমার শেষ ইচ্ছে, আমার কবরটা যেন আমার ভালোবাসার পাশে হয়। প্রিয়া হাসানের প্রিয়ার দুটি চিঠি টেবিলের উপর পাশাপাশি রাখে। পিস হাতে নিয়ে হাসানের পাশে বসে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে হাসানের পুরো মুখে আদর ছোঁয়া দেয়, কপালে ভালোবাসা চুম্বন করে। হাসানের মুখের দিকে তাকে মৃদু হাসতে হাসতে বিষ পান করে বুকে শুয়ে পড়ে। ফিসফিস করে বলছে, হাসান আমাকে জড়িয়ে ধরো, খুব ঠান্ডা লাগছে। ও তুমি তো ধরতে পারবে না, আমি ধরছি। প্রিয়া শক্ত করে হাসানকে জড়িয়ে ধরলো, চোখ দুটো বন্ধ করে আসছে, তাকাতে পারছে না। শরীর শক্তি কোথায় যেন হারিয়ে গেছে। প্রিয়া চোখ বন্ধ করে একবারের জন্য হাসানের বুকে ঘুমিয়ে পড়ে। ঘণ্টাখানিক পর সবাই আসে। ফেরজাদ গোপন সূত্র খবর পায় তারা এই বাড়িতে আছে। পূর্ণা, মাহি, রুবেল, ফেরজাদ, মোহন। বাড়ির সদর দরজা খোলা থাকলেও ভেতরে সব দরজা বন্ধ। পূর্ণা ছুটে এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, প্রিয়া, প্রিয়া, দরজা খুলো বোন আমার। প্রিয়া, তুই যা বলবি তাই হবে, দরজাটা খোল বোন। ফেরজাদ চিৎকার করে বলছে, হাসান বাহির আয়, অনেক হয়েছে, আমি রেগে গেলে ভালো হবে না। পূর্ণা ফেরজাদকে বলে, আপনি তো শুধু রাখতে পারেন বাবা। তীক্ষ্ণ চোখে পূর্ণার দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে এ মেয়ে অতিরিক্ত বেড়েছে। মাহি কড়া চোখে পূর্ণাকে বলল, পূর্ণাময়ী নিজেকে নিয়ন্ত্রণ করে বলে যেও না, মামা তোমার গুরুজন। মাহি স্বাভাবিক স্বরে দরজায় থাপ্পড় দিয়ে ডাকতে লাগলো, হাসান ভাই আমার বাহিরে আসো, ভয় পেও না, বাবা তোমার কিছুই করবে না, আমি আছি এখানে। প্রিয়া বোন আমার বাহিরে এসো। রুবেল বাড়ির চারপাশে ঘুরে দেখলো কোথাও দিয়ে ভেতরে যাওয়ার রাস্তা নেই। কোনো উপায় না পেয়ে মাহি বলল, অফিসার দরজা ভেঙে ফেলুন। আচ্ছা। রুবেল উচ্চস্বরে বলল, প্রিয়া আপনারা দরজার সামনে থাকলে সরে দাঁড়ান, খুলবে না যখন ভাঙা ছাড়া উপায় নেই। বলতে বলতে দরজায় 3-4 বার লাথি মারলো। শরীর সর্বশক্তি দিয়ে শেষবারের মতো লাথি মারে। দরজার এক পাশ ভেঙে যায়। প্রথমে প্রবেশ করলো রুবেল। থমকে দাঁড়ায়, তার দুটি চোখ শুধু হাসান আর প্রিয়ার দিকে স্থির হয়ে আছে। তারপর একে একে সবাই প্রবেশ করে। পূর্ণা তাকে নরম স্বরে বলছে, দেখছো আমার বোন কিভাবে হাসানের বুকে ঘুমিয়ে আছে। রুবেল এগিয়ে বিষের বোতল হাতে নিল। হাসান আর প্রিয়ার হাত দেখে চোখের ইশারা বললো তারা বেঁচে নেই। ফেরজাদ মাটিতে বসে পড়লো, কোনো কথা বলতে পারছে না, চাইছে চিৎকার করে কিছু বলতে। মাহি হাসানের মাথায় কাছে গিয়ে বসলো, কাঁদো কাঁদো স্বরে বলল, ভাই আমার, এভাবে চলে গেলে জীবন দিয়ে কি ভালোবাসা প্রমাণ করলি? পূর্ণা ধীরে ধীরে মাহির পাশে বসলো। মাহির কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলছে, দেখো দেখো ওরা কি সুন্দর করে ঘুমাচ্ছে। আমরা ওদের খুঁজছি, ওদের জন্য শান্তি পাচ্ছি না, আর ওরা কি শান্তিতে ঘুমাচ্ছে। পূর্ণা দিকে অবাক চোখে তাকিয়ে আছে মাহি। সময় নিয়ে বলল, ওরা একেবারের জন্য ঘুমিয়ে গেছে পূর্ণাময়ী। পূর্ণা অস্বাভাবিকভাবে বলল, আস্তে কথা বলো, ওরা উঠে যাবে। বলতে বলতে মৃদু হেসে বলল, শোনো না, ওদের দুজনকে বেশ ভালো মানায় তাই না? পূর্ণার কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছে না মাহি। এক হাতে পূর্ণাকে জড়িয়ে ধরে বলল, একে একে পরিবার সবাইকে হারালে তুমি কিভাবে স্বাভাবিক থাকবে? তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। রুবেল
টেবিলের উপর চিঠি দুটি পড়ল। তারা চোখের কোনো এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মনে মনে বলছে, এভাবে কেউ ভালোবেসে জীবন দিতে পারে? রুবেল কাঁদতে কাঁদতে বলল, মাহি। মাহি তাকালো। রুবেল শুধু তাকিয়ে আছে, কোনো কথা বলতে পারছে না। এক দীর্ঘশ্বাস ছেড়ে সময় নিয়ে ধীরে ধীরে বলল, হাসানের চিঠিতে লেখা আছে পূর্ণার বাবা ওবায়দের আজমির হত্যা করেছে, হাসান সাথে ছিল। রুবেল একটু থেমে আবার বলল, আর প্রিয়া চিঠিতে লেখা আছে হাসানকে সে বিষ প্রয়োগে হত্যা করেছে। ফারজাদ চিৎকার করে উঠে রুবেলের শার্টের কলা চেপে ধরে বলল, কি বললি তুই? এসব মিথ্যে। আমার ছেলেরা এমন না। আমার ছেলেরা কাউকে মারবে না। প্রিয়া আমার হাসানকে মেরে ফেলেছে। আমি নিষেধ করেছিলাম এই মেয়ের থেকে দূরে থাকতে। পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে, তুই করেছিস। তুই তোর বোনকে দিয়ে আমার ছেলেকে হত্যা করেছিস। বলতে বলতে পূর্ণাকে ধাক্কা মারে। মাহি ক্ষুদ্র সরে মামা বলে চিৎকার করে হাতে তুলে ফারজাদকে মারার জন্য। মাহির হাত কাঁপতে থাকে, চোখ মুখ লাল হয়ে গেছে। ফারজাদ তাকিয়ে আছে মাহির চোখের দিকে। এ কাকে দেখছে? মনে মনে ভাবছে, এটা মাহি হতে পারে না। মাহি বলল, মামা যদি পূর্ণাময়ীকে কেউ স্পর্শ করে আমি তাকে খুন করতে দুইবার ভাববো না। সে যেই হোক, পূর্ণাময়ীর জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারি। মাহি সরে দাঁড়ায়, মাথার মধ্যে এক হাত দিয়ে এদিক সেদিক পাগলের মতো তাকাচ্ছে। এই দখল সহ্য করতে পারছে না, ক্লান্ত হয়ে পড়েছে। মাহি ছুটে বাইরে চলে যায়। উঠানে দাঁড়িয়ে দুই হাতে কোমলে রেখে আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, হে আল্লাহ, আর কতজনকে হারাতে হবে? কবে এর সমাপ্তি ঘটবে? ওদিকে পূর্ণার দয়ের মতো বসে হাঁটুর ওপর মুখ রেখে তাকিয়ে আছে হাসান আর প্রিয়ার দিকে। আর মৃদু মৃদু হাসছে, হয়তো অপেক্ষা করছে কখন তারা ঘুম থেকে উঠবে। ছেলে আলীকে হারিয়ে সে বেশ কিছুদিন ট্রমার মধ্যে ছিল। অস্বাভাবিক আচরণ করতো। ডক্টর বলেছিল সে মানসিক আঘাত পেয়ে এরকম আচরণ করছে। তাকে দ্বিতীয়বার এরকম পরিস্থিতি পড়তে দেওয়া যাবে না। তারপর মাহি আবার স্বাভাবিক করে তোলে। রুবেল পাশে এসে বলল, পূর্ণা তার দিকে তাকালো। পূর্ণা ম্যাডাম, আপনি কীভাবে বসে থাকবেন? তাহলে আমার কি করা উচিত অফিসার? আমার বোনকে নিয়ে যাব। আমি অপেক্ষা করছি ও ঘুম থেকে উঠুক। রুবেল বলল, আপনি ঠিক ধরেছিলেন। আজমির আপনার বাবা ভাইদের মেরেছে। হাসানকে সন্দেহ করতেন, সব ঠিক ছিল। মাঝখান থেকে আপনার বোন ভালোবেসে জীবনটা হারালেন। পূর্ণা স্বাভাবিক দৃষ্টিতে রুবেলের দিকে তাকালো। হাতে থাকা চিঠি দুটো নিয়ে নিজে পড়তে শুরু করলো। হাসানের চিঠি পড়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, তোমার এই পাপের রাজত্বে আমার বোনকে কেন জড়ালে হাসান? তারপর আবার প্রিয়া চিঠি পড়ে শুনে তাকিয়ে বলল, প্রিয় বোন, আমার ভালোবাসা কি তোর হৃদয় জয় করতে পারেনি? কেন আমাকে একা করে দিলি, নৃশংস করে দিলি আমাকে? এই পৃথিবীতে রক্তের বলতে কেউ রইল না আমার। সবাই চলে গেল, নিজের গন্তব্যে রেখে গেল আমাকে একা করে। অন্যান্য পুলিশ অফিসার এলো। লাশ দুটো হাসপাতালে নিতে হবে। আত্মহত্যা লাশের কিছু আইনি নিয়ম কানুন আছে, সেগুলো শেষ করতে হবে। একজন অফিসার পূর্ণাকে বলল, পূর্ণা ম্যাডাম, আপনি আইনজীবী, আপনাকে ওইখানে প্রয়োজন। পূর্ণা কাঁপা কাঁপা সরে বলল, আমার বোন যেখানে আমি তো সেখানেই থাকবো অফিসার। সবাই চলে যায় হাসপাতালে। আইসে খবর পেয়ে চলে আসে। মোহন আর ফারজাদকে জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছে মাহি। ফারজাদ বাসায় চলে আসে। দরজা খুলে আসমা চোখ কাঁদতে কাঁদতে ফুলে গেছে। ফারজাদ ভিতরে ঢুকে চেয়ারে বসে প্রশ্ন করে, আমার নাতি কোথায়? আসমা মিনমিন স্বরে জবাব দেয়, ঘুম পাড়িয়েছি, ভালো করেছো। আমার নাতির প্রতি কোনো যত্ন নেই। পূর্ণার আলীর জন্য যেই মায়া কান্না কাঁদে, মিহিরের জন্য কেন মায়া দেখি না? আসমা চেয়ারে বসে বলল, কবে শেষ হবে এই মৃত্যুর মিছিল? প্রশ্ন শুনে চোখ বড় বড় করে উঠে আসমার গলা চেপে ধরে ফারজাদ ক্ষুব্ধ স্বরে বলল, এইসবের জন্য দায়ী কে বলো তো? তোমার আদরের বৌমা পূর্ণা। ও আমাদের জীবনে আসার আগে 3 ছেলেকে নিয়ে সুখে শান্তিতে ছিলাম। এই মেয়ে এসে কী করলো? আমার সংসারটা ভেঙে চুরমার করে দিল। আর তুমি কি করেছো? তাকে প্রশ্রয় দিয়েছো। শক্ত হাতে সংসারটা ধরে রাখতে পারো না। আর এ প্রশ্ন আমাকে করেছো, কবে শেষ হবে মৃত্যুর মিছিল? তোমার বৌমাকে গিয়ে করো। আসমার চোখ মুখ লাল হয়ে যায় কাশতে কাশতে। ফারজাদ গলা ছেড়ে দেয়, আসমা তুমি দুর্গে কেন গিয়েছিলে? আসমা কাশতে কাশতে বলল, সন্দেহ হয়েছিল ওইখানে কিছু আছে তাই দেখতে গিয়েছিলাম। কেন, তুমি গোয়েন্দা হয়ে গেছো নাকি পূর্ণা সহকারী হয়ে গেছো? আমি নিজে কোনোদিন দুর্গে যাই নাই, আর কোনোদিন ওইদিকে যাব না। আসমা ভয়ে ভয়ে বলল, ঠিক আছে, মনে থাকবে। ফারজাদ 2 পায়ে গিয়ে দাঁড়ায়। আসমার দিকে তাকিয়ে বলল, তোমার ছেলেরা মারা গেছে। তোমার মধ্যে কোনো সুখ দেখতে পারছি না। বাসায় কেউ যেন বুঝতে না পারে আজমির আর হাসান তোমার সন্তান না। বলে ফারজাদ নিজের কামরায় চলে গেল। অন্যদিকে মোহন নিজের কামরায় বিছানার উপর বসে আছে। হঠাৎ করে টেবিলের উপর একটা চিঠি উঠে হাত নেয়। লেখা আছে, হাসানের অতীত ফাঁস করতে বলেছিলাম। হাসান আর প্রিয়া মারা গেল। একের পর এক ভুল করে চলেছ, আর কোনো ভুল ক্ষমা করব না। পূর্ণা বড্ড বেড়ে গেছে, ওকে সেভাবে হোক থামাতে হবে। পূর্ণা মানসিকভাবে ভালো নেই, এই সুযোগ কাজে লাগাতে হবে। যা ভালো হয় করো, তবে বাঁচিয়ে রাখবে। পূর্ণাকে আঘাত করতে গিয়ে যদি মাহিকে স্পর্শ করো তাহলে তোমাকে জাহান্নামে পাঠাবো। ওস্তাদ আনি সব ঝামেলা শেষ করে হাসান প্রিয়ার দেহ নিয়ে আসে। জানাজা পড়ে কবর দেওয়া হয়। হাসানের ইচ্ছে মতো প্রিয়ার বাবা ও ভাইদের পাশে কবর দেওয়া হয়। তার পাশে প্রিয়াকে। প্রিয়া চিঠিতে উল্লেখ করেছিল তার কবরটা যেন তার ভালোবাসার পাশে হয়। হাসানকে এখানে কবর দেওয়া। ফারজাদ চৌধুরী খুব ক্ষিপ্ত ছিল। জানাজা পড়ে চলে যায়।
সে আর বিদায় দিয়ে সবাই সবার গন্তব্যে চলে যায়। কবরের পাশে শুধু বসে থাকে পূর্ণা আর মাহি। পূর্ণা একদৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিয় মানুষদের কবরের দিকে আর ভাবছে সবাই কত শান্তিতে শুয়ে আছে। মাহি বারবার পূর্ণার দিকে তাকাচ্ছে আর ছটফট করছে তার বোন চলে গেল, কিন্তু সে কাঁদছে না, শুধু চুপ থাকছে। তার নীরবতা ভয়ঙ্কর, তাই মাহি ভয় পাচ্ছে। সে আবার কিছু করে না বসে। মাহি ভাবতে ভাবতে পূর্ণাকে জড়িয়ে ধরে বলল, পূর্ণাময়ী তুমি কাঁদছো না কেন? তোমার প্রিয়া আর নেই, তুমি বুঝতে পারছো না নাকি স্বপ্নের মধ্যে আছো? তোমার এই নীরবতা আমার ভয়ের কারণ। চিৎকার করো, পূর্ণাময়ী একটু কাঁদো। পূর্ণা মাহি থেকে সরে গিয়ে এক পা দুপা করে এগুলো প্রিয়ার কবরের দিকে মাথার কাছে বসলো। কয়েক মিনিট তাকিয়ে থাকে, চোখে অশ্রু টলমল করছে, স্পষ্ট কিছু দেখতে পারছে না। কাঁদো কাঁদো স্বরে বলল, আমার বোন, আমার চোখের মনে, আমার জীবন জ্যোৎস্না রাতের মতো জ্যোতি ছড়িয়ে তার দিকে আলোকিত রাখতো, আজ সবকিছু অমাবস্যা করে দিয়ে চলে গেল। প্রিয়া আমার আত্মা এমন অসহায় করে কিভাবে চলে গেল? এত নির্দয় কি করে হলো? একটু থেমে শূন্যে তাকিয়ে চিৎকার করে বলল, প্রিয়া কিভাবে এমন করতে পারলি? কবে এমন স্বার্থপর হলি? পূর্ণার চিৎকার দেখে মাহি স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। মনে মনে বলছে, কাঁদো পূর্ণাময়ী কাঁদো, নিজেকে হালকা করো। আজ আমি আর তোমাকে আটকাবো না। আমার শত কষ্ট হলো, তোমার চোখের অশ্রু আমি সহ্য করো। পূর্ণা উঠে বাবার কবরের পাশে বসলো। আমার স্নেহের বাবা, আমাকে ক্ষমা করো, আমি তোমার আমানত রক্ষা করতে পারিনি, প্রিয়াকে বাঁচাতে পারিনি। নিষ্ঠুর পৃথিবী থেকে ও বিদায় নিয়েছে, পরকালে চলে গিয়েছে। ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। হাসরের মাঠে দাবি রেখো না, বলো না কেন তুমি প্রিয়াকে রক্ষা করতে পারো নাই। ক্ষমা করো বাবা। মা এসে বলল, পূর্ণাময়ী আবার চলো, সবাই চলে গেছে, আমাদেরও ফিরতে হবে। কাঁদতে কাঁদতে পূর্ণ উত্তর দিল, বোনকে একা রেখে কি করে যায়? ও একা থাকতে ভয় পায়, আমি একা রেখে যেতে পারবো না। মাহি আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ আমার পূর্ণাময়ীকে তুমি ধৈর্য দেও। মাহি হাত ধরে পূর্ণাকে উঠালো, বলল, চলো বাসায় যাই। পূর্ণা বিনীত স্বরে বলে, চলে যাব আমার বোনকে একা রেখে? সে এখানে একা নেই, পূর্ণাময়ী তার ভালোবাসার সাথে আছে। আমার কথা একটু শোনো, চলো আমরা যাই। মাহির কথা ফেলতে পারে না পূর্ণা, মন না চাইলেও যেতে হবে। পূর্ণা এক পা করে যত এগিয়ে যায় তার ভেতরে শূন্যতা ততই বেড়ে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে জানালার পাশে দাঁড়িয়ে আছে রুবেল, হাতে প্রিয়া চিঠি, চোখে অশ্রু, নরম করে স্বরে বলছে, আমার ভালোবাসার প্রিয়া, তুমি কি জানতে সবার উপস্থিতিতে তোমাকে আমি আর চোখে দেখতাম? তোমার ঠোঁটের কোণে মৃদু হাসি আমাকে মাতাল করে দিত। হে আমার না হওয়া ভালোবাসা, পেতেই যে হবে এমন তো কোনো কথা নেই। আমাদের গল্পটা না হয় অপূর্ণ থেকে গেলেও অপূর্ণতার স্মৃতি নিয়ে আমি সারা জীবন একা থাকার সিদ্ধান্ত নিলাম। তোমাকে কখনো বলা হয়নি, সমুদ্রের ঢেউ যতখানি আমি তোমাকে ঠিক ততখানি ভালোবাসি। তুমি লিখছ এই ভালোবাসার রহস্য, যদি জানতাম। আমার জানা নেই কি এই ভালোবাসার রহস্য। লেখিকার নাম মরিয়ম মেঘলা।